13ই ডিসেম্বরের ঘটনা ইতিহাসে কিন্তু লেখা থাকবে। কলকাতার বুকে 13ই ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের কাছে মাথা হেড হয়ে গিয়েছে বাংলার। যে বাংলা, যে কলকাতা, যাকে ফুটবলের মক্কা বলা হয়, সেই ফুটবলের মক্কায় ফুটবলের রাজপুত্র মেসিকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, সেই ঘটনা সারা বিশ্ব নিন্দা করেছে। মেসিকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা যেভাবে চোখে পড়েছিল, মেসিকে কেন্দ্র করে যেভাবে ভারতীয় ফুটবলের একটা দিক দেখতে পেয়েছিল, সেই মেসিকে কেন্দ্র করেই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটল, সেই ঘটনা বিরল থেকে বিরলতম হিসেবেই ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটল, কাদের সেদিনকে এই ঘটনার জন্য দায়ী করা যেতে পারে, কারা এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী, তারই চুলচেরা বিশ্লেষণ আজকে আমরা করব। ইতিমধ্যেই ঘটনার প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটিতে কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়, রাজ্যের মুখ্য সচিব, এছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। কিন্তু সেই কমিটি যখন যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছিল, তারা প্রতিটা জায়গায়, প্রতিটা কোণে, প্রতিটা স্তরে তারা তদন্ত করেছে। কিভাবে এত মানুষ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ঢুকে পড়ল? প্রশ্ন। কেন পুলিশকে সেই চেয়ার দিয়েই তাদের নিজেদের আত্মরক্ষা করতে হয়েছিল? কোন পরিস্থিতির মধ্যে দিয়ে পুলিশকে এভাবে নিজেদের আত্মরক্ষা করতে হয়েছিল? এর জন্য দায়ী কে? সম্পূর্ণ ব্যর্থতার দায় অবশ্যই পুলিশের দিকেই আঙুল তুলছে, প্রশাসনের দিকে আঙুল তুলছে এ রাজ্যের মানুষ শুধু নয়, ভিন্ন রাজ্য থেকে আসা যে সমস্ত মেসি প্রেমিক, তারা প্রত্যেকেই বাংলার প্রশাসনিক স্তর নিয়েই তারা কিন্তু প্রশ্ন তুলেছে। সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর হয়েছে এবং সেই ফেলিওর তার কারণে যুবভারতী ক্রীড়াঙ্গন এশিয়ার সবথেকে বড় স্টেডিয়াম এবং সারা পৃথিবীতে যতগুলো ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে, সমস্তগুলোর মধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনও একটি। তার মান, তার সম্মান সমস্ত ধূলিসাৎ করে দিয়েছে গত 13ই ডিসেম্বরের ঘটনা। যে ঘটনার পরিপ্রেক্ষিতে 211টা দেশ তো বটেই, আর্জেন্টিনার সংবাদ মাধ্যমও বাংলার এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা তারা তাদের সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন। কেন এই রকম ঘটনা ঘটল, তার দায় কার? যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, সেই তদন্ত কমিটি তারা সোমবার দিন তারা রিপোর্ট তারা পেশ করেছে, অর্থাৎ 15ই ডিসেম্বর। এবং সেই 15ই ডিসেম্বরের রিপোর্ট আজ সকালে যখন প্রকাশিত হলো, সেই রিপোর্টে ছত্রে ছত্রে কিন্তু লিখেছে কমিটি কাদের গাফিলতির কারণে এত বড় একটা বিপর্যয় হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। কাদের দায়ী করেছে এই কমিটি? যে কমিটি তারা সুপারিশ করেছে যে এই ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হোক, অর্থাৎ এসআইটি গঠন করতে হবে। তারা সুপারিশ করেছে যে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে যে সমস্ত মেসিকে যারা ভালোবাসেন, মেসির যারা সমর্থক, মেসি প্রেমিক যারা, তারা স্টেডিয়ামের ভেতরে জলের বোতল নিয়ে ঢুকতে পারেনি, অথচ স্টেডিয়ামের ভেতরে বহাল তবিয়তে সেখানে যারা সেলসম্যান, তারা একটা জলের বোতল, যে বোতল খোলা বাজারে 20 টাকায় বিক্রি হয়, সেই বোতল 200 টাকায় বিক্রি হয়েছে। একটা পপকর্ন, সেই পপকর্নে 100 থেকে 150 টাকায় বিক্রি হয়েছে। ঠান্ডা পানীয়, সেই ঠান্ডা পানীয় মানুষকে বিপুল পয়সা খরচা করে সেই ঠান্ডা পানীয় কিনতে হয়েছে। কারা বরাত দিয়েছিল স্টেডিয়ামের ভেতরে?
এই সমস্ত টেন্ডার কারা ডেকেছিল, কারা কাদের মাধ্যমে? যিনি আয়োজক তার তো নয় 14 দিনের জেল হেফাজত হয়েছে, কিন্তু কমিটি তারা যে সুপারিশ করেছে সেই সুপারিশের মধ্যে প্রথম যে অভিযোগ, বাংলার মানুষ শুধু নয়, ভিন্ন রাজ্য থেকে বাংলায় আসা যুবভারতী ক্রীড়াঙ্গনে সেদিন জমায়েত হয়েছিল, তারা প্রতিটা প্রশ্নের একটা জায়গায় বারবার বলার চেষ্টা করেছে যে এই ঘটনার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের। ডিসি বিধাননগর, শুধু ডিসি বিধাননগর নয়, সিপি বিধাননগর, রাজ্য পুলিশের ডিজি, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং এই দায় ডিসি, সিপি এবং সর্বোপরি রাজ্য পুলিশের প্রধানের অর্থাৎ রাজীব কুমার, তার নাম উঠে এসছে। বিধাননগর সিটি পুলিশের যিনি ডিজি অনিশ সরকার, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছে এই বিশেষ কমিটি। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় তিনি সুপারিশ করেছেন যে রাজ্য পুলিশের যিনি প্রধান অর্থাৎ রাজীব কুমার, তাকে শোকজ করা হোক। সেই মতো রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। বিধাননগর সিটি পুলিশের কমিশনার, তাকেও কিন্তু শোকজ করা হয়েছে। বাংলায় যে ঘটনা ঘটেছে, এত বড় বিপর্যয়, যেটাকে ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাজার হাজার টাকা দিয়ে যে সমস্ত ফুটবল প্রেমিক মানুষ যুবভারতী ক্রীড়াঙ্গনে জমায়েত হয়েছিল, তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিল, তারা দেখতে পায়নি। তাদের টাকা ফেরত দেওয়ার কথা সুপারিশ করেছে এই প্রাক্তন বিচারপতির কমিটি। এবং এ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফুটবল প্রেমিক, মেসি প্রেমিক যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। এবং আজকে 3 দিন বাদে এ রাজ্যে ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলছেন যে আমি ইস্তফা দিতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। ইচ্ছা প্রকাশ কেন করেননি সেদিন? কেন 24 ঘন্টার মধ্যে আপনার এই ইচ্ছা প্রকাশ হয়নি? এই প্রশ্ন বাংলার জনগণ জানতে চায়। যখন ঘটনাটা বিপুল পরিমাণে মানুষের মধ্যে আলোচনার জায়গা তৈরি হয়েছে, কলকাতা হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা হয়েছে, এ রাজ্যের বিরোধী দল, এ রাজ্যের বিরোধী দলনেতা এই যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে যখন প্রশ্ন তুলেছেন, তখন আপনার মনে হয়েছে যে পদত্যাগ করতে হবে। আর তো কদিন বাদেই 26-এর বিধানসভা নির্বাচন। আজকে পদত্যাগ করলেন বা না করলেন, তাতে এই ঘটনার কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। সেদিন প্রতিটা মানুষ দেখেছে, যারা টিভির স্ক্রিনে মুখ রেখেছিলেন, যারা সেদিন মাঠে উপস্থিত ছিলেন, তারা দেখেছেন কাদের কাদের পরিবার তারা মেসির কাছাকাছি ছিলেন, কারা সেলফি তুলছিলেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ঘটনার বিশ্লেষণ দিয়েছেন, কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা বাংলার মানুষের মুখ পুড়েছে, এ কথা বলার কোনো অপেক্ষাই রাখে না। সারা বিশ্বের কাছে বাংলার মানুষের মুখ পুড়িয়েছে। প্রশাসনের তাদের নিজেদের দায়বদ্ধতা তারা কি এড়িয়ে যেতে পারে? সেদিনের ঘটনা, যে ঘটনা আজও কেন আগামী 50 বছরে যুবভারতী ক্রীড়াঙ্গনের এই ঘটনা মানুষ মনে রাখবে। যে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিটা রক্তবিন্দু দিয়ে তৈরি হয়েছিল, যে যুবভারতী ক্রীড়াঙ্গন এশিয়ার সবথেকে বৃহৎ একটা স্টেডিয়াম হয়ে উঠেছিল, যে যুবভারতী ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক যে সমস্ত স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম রয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনকে কালিমালিপ্ত করা হয়েছে। যারা কালিমালিপ্ত করেছে তারা আজকে এসে বলছেন যে আমরা বা আমি আমার পদ থেকে ইস্তফা দিচ্ছি। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব, তাকেও সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কখন করা হচ্ছে? ঘটনার 24 ঘন্টার মধ্যে হয়েছে? হয়নি। যাদের গ্রেপ্তার প্রক্রিয়া করা হয়েছিল তাদের কত ঘন্টার পরে
তাদের গ্রেপ্তারি পর্ব শুরু হয়েছিল, কবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, যে আয়োজক সংস্থার যারা ছিলেন তাদের কবে ডাকা হলো, কেন 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে পারল না এ রাজ্যের প্রশাসন? এই প্রশ্ন এখন উঠে আসছে। যখন এই প্রশ্ন উঠে আসছে তখন রাজ্যের মন্ত্রী তিনি ইস্তফা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ইস্তফা তিনি দেননি। কেউ কেউ বলছে তিনি ইস্তফা দিয়েছেন, কেউ কেউ বলছেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। তাহলে ইচ্ছা প্রকাশ বা ইস্তফা দিতে এত দেরি করলেন কেন মাননীয় মন্ত্রী? এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গিয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, সেই বিশৃঙ্খলার ঘটনা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে এরকম ঘটনা ঘটেনি। অন্তত ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই মহারাষ্ট্রে সেখানেও মেসিকে দেখতে পাওয়া গিয়েছিল তিনি কতটা স্বাচ্ছন্দ্য ছিলেন। সেখানে তিনি তার ফ্রি মুভমেন্ট, তিনি পুরো মাঠ জুড়ে দর্শকদের সাথে তিনি কিভাবে 1:1 তিনি দেখা করেছেন, অর্থাৎ সবাইকেই কিন্তু রেসপন্স করেছে হাত নাড়িয়ে। কিন্তু বাংলার মানুষের মুখ পুড়িয়ে দিয়ে সমগ্র বিশ্বের কাছে মাথা নত করে দিয়েছে শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা। এখন দেখার বিষয় এই কমিটি তারা যে সুপারিশ করেছে সেই সুপারিশ অনুযায়ী কতটা পদক্ষেপ গ্রহণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ঠিক কী পর্যবেক্ষণ করেন। এবং যেতে যেতে বলে যায় এই ব্যর্থতার দায় প্রশাসন কখনো এড়িয়ে যেতে পারে না। বাংলার যেভাবে মুখ পুড়িয়েছে, বাংলায় যেভাবে মানুষকে খাটো করেছে, সমগ্র বিশ্বের কাছে এ যন্ত্রণা শুধু এক বা দুজন ব্যক্তির নয়, সমগ্র বঙ্গবাসী।